মিডওয়াইফ কি? আমরা নর্মালি মিডওয়াইফ বলতে কি বুঝি? মিড মানে মধ্য এবং ওয়াইফ মানে স্ত্রী। এখন এই স্ত্রী কেন, মধ্য স্ত্রী না, ব্যাপারটা এরকম না। আমরা মিডওয়াইফকে বুঝি একজন মা এবং একজন বাচ্চার যিনি মধ্যস্থতা করে থাকেন। কিভাবে মধ্যস্থতা করেন? একজন মিডওয়াইফ প্রি প্রেগনেন্সি থেকে শুরু করে পোস্টনেটাল প্রেগনেন্সি মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর 42 ডেজ পর্যন্ত একজন মিডওয়াইফ একটি মায়ের পাশে থাকেন। এখানে কি শুধু মায়ের পাশে থাকেন? না, মায়ের কিন্তু পাশে থাকেন না। সে শুরু থেকে যখন তার কনসেপশন শুরু হয় তখন থেকে সে মা এবং বাচ্চা দুজনের কেয়ারই দিয়ে থাকেন এবং তার যে অ্যান্টিনেটাল চেক আপ, ইন্ট্রানেটাল চেক আপ এবং পোস্টনেটাল চেক আপ সেটাও দিয়ে থাকেন। এবং ডেলিভারির পর যে বাচ্চাটা আসে সেই বাচ্চারও 42 ডেজ পর্যন্ত যে কেয়ারটা সেটা একজন মিডওয়াইফ দিয়ে থাকেন। প্রি প্রেগনেন্সিতে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার একটা মা প্রেগনেন্ট হতে চাচ্ছে, সে একটা বাচ্চা কনসিভ করতে চাচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় প্রি প্রেগনেন্সি কেয়ারটা খুব কম হয়, তো বাহিরের কান্ট্রিতে এটা অনেক বেশি হয়। কেন হয়? একটা মা যদি প্রি প্রেগনেন্সি কেয়ার নিতে পারে, বাচ্চা নেয়ার মতো তার উপযুক্ত কিনা সেটা আমরা আগে থেকেই দেখে থাকি যে এই মাটা ডেলিভারির জন্য বা তার একটা বাচ্চা কনসেপশনের জন্য সে প্রস্তুত কিনা, তার বডিটা কেন প্রস্তুত কিনা। অ্যানিমিয়া থাকতে পারে, সেটাকে আমরা কারেকশন করতে পারি। অ্যানিমিয়াটা আমরা যেটা বুঝি তার শরীরে রক্ত স্বল্পতা, এটাকে আমরা আগে থেকেই যদি কারেকশন করে তাকে প্রেগনেন্সি সাইডে নিয়ে আসি, এই মাটাকে কিন্তু আমরা অনেকাংশে সেভ করতে পারবো অনাকাঙ্ক্ষিত মাতৃমৃত্যুর হাত থেকে। তো এরপরে কি হয়, আপনার প্রি প্রেগনেন্সিতে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখে কোনটি? আমরা প্রি প্রেগনেন্সিতে মাকে আগে থেকে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেটির কারণে আমাদের নিউরাল টিউব ডিফেক্ট বাচ্চাদের যেটা হয়ে থাকে এটা আমরাকে অনেকাংশে কাভার করতে পারি নিউরাল টিউব প্রিভেনশনের দিকে। মানে নিউরাল টিউবটা আমরা হতে দিব না। সেটা কিভাবে? যদি আমরা মাকে কনসেপশনের 3 মাস আগে থেকে আমরা ফলিক অ্যাসিডটা সাপ্লাই দিতে পারি, তাহলে এটা কিন্তু বাচ্চা কনসেপশন থেকেই শুরু হয়, কনসেপশন থেকেই তার ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশের মায়েরা হসপিটালে কখন আসে? যখন সে টেস্ট করে জানতে পারে সে প্রেগনেন্ট, অলমোস্ট তার 1.5 মাস থেকে 2 মাস কাভার করে সে হসপিটালে আসে, তখন কিন্তু বাচ্চাটার 2 মাস অলরেডি পার হয়ে গেছে ব্রেন ডেভেলপমেন্টের। তো এই যে স্টেজটা, এটা 3 মাস পর্যন্তই ব্রেন ডেভেলপমেন্টের কাজ করে। তো আমরা এই 3 মাসের কিন্তু 2 মাস অলরেডি হারাই ফেলছি। 1টা মাস আমরা সময় পাই, তাহলে ওই বাচ্চাটার জন্য এটা ঝুঁকি না, অনেক বড় ঝুঁকি। তো আমরা যদি প্রি প্রেগনেন্সি কেয়ারটা দিতে পারি, তাহলে আমরা বাচ্চাটাকে এই যে নিউরাল টিউব ডিফেক্ট এখান থেকে প্রিভেন্ট করে আনতে পারি। এরপর যখন সে প্রেগনেন্ট হলো, তার আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট তাকে শুরু করেছি। এরপর আপনার যখন অ্যান্টিনেটাল চেক আপে আসে, এটা আসলে আমার মনে হয় যে 2-4 মিনিট কথা বলে অ্যান্টিনেটাল চেক আপটা আমরা শেষ করতে পারবো না, কারণ এই অ্যান্টিনেটালের উপরেই একটা মা এবং বাচ্চার অনেক কিছু ডিপেন্ড করে থাকে। কিভাবে করে থাকে? আমরা জানি যে আমাদের বাংলাদেশে না, পুরা ইন্টারন্যাশনালি আমাদের যেটা মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু, মানে মাতৃমৃত্যু যেটা আমরা বলি যে মাতৃমৃত্যুর প্রধান কারণ হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ। এটাকে আমরা কি বুঝি? তার হচ্ছে মানে রক্তক্ষরণ, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মা মারা যাচ্ছে। এরপরে কি আপনার খিঁচুনি হয়ে, গর্ভবতী মা খিঁচুনি হয়ে মারা যাচ্ছে। এটা কিন্তু আমরা চাইলে 80%কে আমরা মানে এই পিপিএইচ এবং এক্লামশিয়া থেকে মাকে বাঁচাতে পারে এই অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমে। কিভাবে? একটি মা ধরেন অ্যান্টিনেটাল চেক আপে আমার কাছে এসছে, সেই মাকে আমি দেখলাম, তাকে তো আমি কিছু ইনভেস্টিগেশন করবো, আমার কিছু রুটিন এক্সামিনেশন করার আছে যে মাটার তার ব্লাড গ্রুপটা কি, তার ব্লাড কতটুকু, তার শরীরে ব্লাড আছে। এই মাটা যখন আমি দেখব তার শরীরে ব্লাড কম, তখন কিন্তু আমি তাকে একদম ফার্স্ট থেকে তাকে আমি কেয়ার দিয়ে যেতে পারি। তাকে ফার্স্ট আমি মেডিকেশন দিব, তারপর তাকে ইনজেক্টেবল যাব, লাস্ট যদি তার অ্যানিমিয়া কারেকশন না হয় তাকে আমি ব্লাডও দিব। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মাকে লেবার টেবিলে অথবা সিজারিয়ান টেবিলে যেটাই হোক না কেন, আমরা একদম অ্যানিমিয়া কারেকশন করে মাটাকে আমরা ডেলিভারি টেবিলে নিয়ে যেতে চাই, যেন কোনো মার অতিরিক্ত ব্লিডিং হয়ে কোনো মা মারা না যায়। যেইটা প্রিভেন্টেবল, মানে আমি চাইলে এই মাতৃমৃত্যুটাকে কমিয়ে আনতে পারি, কিন্তু সেটা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? মাটা অ্যান্টিনেটাল চেক আপে আসে না। এটা গেল আমার পিপিএইচ। এবং এক্লামশিয়া যেটার কথা বলছি, এক্লামশিয়াটা হচ্ছে অতিরিক্ত প্রেশার মায়ের শরীরে বেড়ে যায়, প্রস্রাবের মধ্যে কিছু প্রোটিন চলে যায়, এটা কিছু সিমটমস আমাদের মেডিকেলি আছে। যখন আমরা বুঝতে পারি তার প্রেশার অনেক বেশি হচ্ছে, তার অ্যালবুমিন যাচ্ছে, এটা কিন্তু
কন্ট্রোল করার মতো, হ্যাঁ, ম্যানেজ করার মতো, তারপর তার যে প্রোটিন যাচ্ছে সেটার জন্য তাকে কিছু মেডিসিন দিয়ে তাকে ট্রিটমেন্টে রেখে ডেলিভারির দিকে নিয়ে আসি, এই মাটার কিন্তু খিঁচুনি হবে না। নর্মালি আমি ঢাকা মেডিকেলে দেখি প্রায় প্রতিদিন আমাদের 5টা থেকে 7টা মা আসে খিঁচুনি নিয়ে। এটা যে খিঁচুনি নিয়ে আসে এই মাগুলো মানে 20 থেকে 30 এইজের মধ্যেই বেশি থাকে। এই যে মাগুলো অকালে ঝরে যাচ্ছে, এদের মধ্যে প্রায় আপনার 3 থেকে 4 জন মাই মারা যাচ্ছে মান্থলি। আমাদের হিসেব করতে গেলে যার খিঁচুনি হয়ে যাচ্ছে সেই মাকে বাঁচানো খুব টাফ, কারণ সে তো আসলে তার কোনো সেন্স নেই, তার পেটে বাচ্চা আছে নাকি, তাকে ওই সময় আমাদের প্রায়োরিটি দিতে হয় যে মাটাকে সেভ করতে হবে, আমাদের বাচ্চাটা যা হোক মাটাকে অ্যাটলিস্ট আমরা বাঁচানোর চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু 2টা মা এবং বাচ্চা দুজনেই কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। বাট আমার পয়েন্ট কোথায়, এই মাটা এবং এই বাচ্চাটা কিন্তু বেঁচে থাকার সুযোগ ছিল। কেন? সে যদি অ্যান্টিনেটাল চেকআপে রেগুলার আসতো এবং আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারতাম মাটা প্রি-এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে এবং তাকে ট্রিটমেন্ট দিয়ে আমরা তাকে এটাকে ম্যানেজ করে তাকে যখন আমি ডেলিভারির দিকে নিয়ে যাব তখন কিন্তু তার এই খিঁচুনিটা হবে না। মিডওয়াইফরা এই অ্যান্টিনেটালের পিছনে আমাদের মানে এটার উপরেই খুব বেশি মানে জোর দিচ্ছে যে আমাদের কোনো মা, আমার যে উপজেলা আছে, আমার যে জেলা আছে, আমরা কোনো মা যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার কারণে বা অনাকাঙ্ক্ষিত যেই মাটা বেঁচে থাকার মতো সে যেন কোনোভাবেই মারা না যায়। যে যাবার সে তো যাবে, সবাইকে আমরা সেভ করতে পারবো না, কিন্তু মিনিমাম একটা রেঞ্জে তো আনতে পারবো আমরা। যখন আমরা দেখবো যে মাটা অ্যানিমিয়া, তার অ্যানিমিয়া হচ্ছে, অ্যানিমিয়ার আবার স্টেজ আছে, রক্ত স্বল্পতার বিভিন্ন স্টেজ আছে। একটা স্টেজ পর্যন্ত সে মিডওয়াইফের কাছে থাকবে, কিন্তু যখন সেই স্টেজটা কাভার করে সে আরো সিভিয়ারিটির দিকে যাবে তখন কিন্তু মিডওয়াইফের চেইন অফ কমান্ডে তাকে ডাক্তারের কাছে রেফার করতে হচ্ছে। মিডওয়াইফ ডক্টরের কাছে তাকে রেফার করে দিচ্ছে এবং মাটাকে বলছে আপনি অবশ্যই ডক্টরের ট্রিটমেন্টে যেতে হবে, ডক্টরের কাছে যাবেন, আপনার এই ট্রিটমেন্ট আপনার জন্য খুবই জরুরি। এবং সেই মাটা যখন ডক্টরের কাছে যাবে, ডক্টরের নলেজেও থাকবে যে এই মাটা আমার ভালনারেবল বা রিস্ক মাটার জন্য, তো মাটাকে তখন সেই ডক্টরের আন্ডারে রেখে আমরা মাটাকে ডেলিভারি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেম ভাবে এক্লাম্পসিয়ার ক্ষেত্রেও যখন আমার প্রি-এক্লাম্পসিয়া আমি ডায়াগনোস করতে পারি প্রাইমারি স্টেজে, আমার মিডওয়াইফ যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করছে, তার ওইখানে সব ধরনের ফ্যাসিলিটি হয়তো থাকবে না, কিন্তু সেই মাটা জানে না তাকে কোথায় গেলে সে তার সঠিক ট্রিটমেন্টটা পাবে। তো মিডওয়াইফ তাকে সেই রাস্তাটাই তাকে দেখিয়ে দিচ্ছে যে আপনি মা ঝুঁকির মধ্যে আছেন, আপনাকে এখানেই থাকা যাবে না এবং আপনাকে বসেও থাকা যাবে না, আপনাকে ট্রিটমেন্টের জন্য অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, যেটা আপনার বেঁচে থাকার জন্য এবং আপনার বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনার জীবনের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। বাংলাদেশে সিজারিয়ানটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তো এই সিজারিয়ানের রেটটাকে কোনোভাবে কমানো যায় কিনা, তো এটার জন্যই মিডওয়াইফ মূলত কাজ করে। অ্যান্টিনেটাল থেকে যেই মাটাকে নিয়ে আসছে সে তার সব কিছু ভালো, তার কোনো কমপ্লিকেশন নেই, তার কোনো মানে নর্মাল ডেলিভারিতে ঝুঁকি হওয়ার সম্ভাবনা নেই, আমরা আগে থেকে বুঝতে পারি যে এই মাটা ঝুঁকিপূর্ণ এবং হাই রিস্ক প্রেগনেন্সি এবং এই মাটা নর্মাল প্রেগনেন্সি ডিজার্ভ করে, তো তার জন্য নর্মাল ডেলিভারি তো করাই যায়। তো সেক্ষেত্রে সেই মাগুলোকে আমরা নর্মাল ডেলিভারির জন্য নিয়ে আসি এবং যার সিজার প্রয়োজন, যে রিস্ক মাদার, তাকে আমরা সিজারিয়ানের জন্য ডক্টরের কাছে রেফার করে দিই। মা আপনি ডক্টরের সাথে কমিউনিকেট করেন এবং আপনার জন্য সিজারিয়ানই করতে হবে। আর নর্মাল ডেলিভারি যখন করে একজন মিডওয়াইফ একদম মাটার ফার্স্ট মানে থেকে ডেলিভারির শুরু থেকে শেষ পর্যন্ত মিডওয়াইফ একদম মানে মাটার পাশেই থাকে, তাকে মেন্টাল সাপোর্ট, তাকে তার ডেলিভারির সময় কিন্তু একটা মার জন্য মেন্টাল সাপোর্ট অনেক বেশি জরুরি, কারণ আমরা সবাই জানি যে এই ব্যথার মতো ব্যথা পৃথিবীতে আর কোনো কিছুতে নেই। এবং মিডওয়াইফ কিন্তু এটাও এনশিওর করে থাকে যে একটা বাচ্চা মানে উইদিন 1 আওয়ারের মধ্যে যদি ব্রেস্ট ফিড করতে পারে মায়ের, তাহলে কিন্তু এই বাচ্চাটা মায়ের বুকের দুধ পাওয়ার জন্য অনেক, আমরা কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে থাকি, আমার বাচ্চা বুকের দুধ পায় না, আমার বাচ্চাকে বাইরের সাপ্লিমেন্ট দিতে হয়, বুকের দুধ খেতে পারে না, তো এটার জন্য আমাদের কিন্তু অনেক সাফারার হতে হচ্ছে, নট অনলি দ্য মাদার এবং ফ্যামিলি, সেটা কিন্তু না, এটা কিন্তু আমাদের ন্যাশনালিও এটার জন্য আমরা সাফার করছি। কেন করছি? যখন মাটা মায়ের বুকের দুধ খেতে পারে তখন কিন্তু তার জন্য বাড়তি কিছু প্রয়োজন হয় না এবং তার যে ইমিউনিটি লেভেলটা এটা খুব বেশি স্ট্রং হয়। তো যখন মাটা এই বাইরের
কৌটা কিনে খাবে, কৌটার দুধ খাবে, তখন তার ওখানেই তার ইমিউনিটি লেভেল একদম মানে হ্যাম্পার হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু প্রিভেন্টেবল জিনিস, খুবই নর্মাল একটা কিছু। আমরা বাচ্চাটাকে যদি 1 ঘন্টার মধ্যে মায়ের বুকে দিতে পারি, ব্রেস্ট ফিডিং এনশিওর করতে পারি, বাচ্চার জন্য ভালো, বাচ্চার সাকিং রিফ্লেক্স ভালো হবে এবং এই বাচ্চাটা শেষ পর্যন্ত গিয়ে মায়ের বুকের দুধটা খেতে পারবে। আমরা এটাও কাউন্সেলিং করে থাকি যে আপনারা 2 বছর পর্যন্ত বাচ্চাকে 6 মাস পর্যন্ত 1 ফোঁটা পানিও দিবেন না, শুধুমাত্র মায়ের বুকের দুধ দিবেন এবং 2 বছর পর্যন্তই বাচ্চাকে মায়ের বুকের দুধ, অন্য খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধটাও বাচ্চাকে দিয়ে থাকবেন। এরপর পোস্টনেটালে আপনার আরেকটা কিছু আসে যে আমাদের যেই জব ডেসক্রিপশন যেটা, সেখানেই আমাদের এটা বলা আছে যে কোন কাজটা মিডওয়াইফ করবে, কোন কাজটা ডক্টরের সাথে কোলাবোরেশন করে করবে, হোক ডক্টরের সঙ্গে সামনাসামনি হোক, ফোন, যে কোনোভাবে ডক্টরের সাথে কোলাবোরেট করে কোন কাজটা করবে, দেন কোথায় গিয়ে রেফার করবে। এটা আমাদের প্রোটোকলেই দিয়ে আছে, অনেক সুন্দর করেই দেয়া আছে যে আপনি কোথায় আপনি কাজ করবেন, কোথায় আপনি ডক্টরের সাথে কোলাবোরেশন করে কাজ করবেন এবং কোথায় গিয়ে আপনি ডক্টরের কাছে রেফার করে দিবেন ফুললি। এটা আমাদের জব ডেসক্রিপশনে আছে এবং এই চেইনটা প্রত্যেকটা মিডওয়াইফকে মানতেই হয় এবং সবাই মানে। আমার বিশ্বাস যে আমার এরকম কাউকে আমি দেখিনি যে সে নিজেই সবকিছু করার ট্রাই করেছে, কারণ আমাদের মূল টার্গেট মাতৃমৃত্যু কমানো। আমি চাইবো না কখনো একটি মাকে আমার কাছে আমি রেখে দিয়ে সেই মাটার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিই, কখনোই না।